নমস্কার, দা ওয়ালে আপনাকে স্বাগত। আজকে যেটা সব থেকে বড় খবর, যে বিষয়ে আমাদের আজকের আলোচনা, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ বিরোধী একটি প্রচার চালাতে সর্বদলীয় এবং সংসদীয় একটি প্রতিনিধি দল যেতে চলেছেন বিদেশ সফরে, এবং সেই দলে সামিল হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আমরা জানি যে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিই যাবেন সেই বিদেশ সফরে সামিল হতে। সংগত, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এটাই থাকবে আজকের এই আলোচনায়, যে দিল্লি কেন ফোন করলো মমতা বন্দ্যোপাধ্যায়কে? দেখো সায়নী, তুমি একদম ঠিক প্রশ্ন করেছো যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলো দিল্লি। এটা বুঝতে গেলে গোটা প্রেক্ষাপটটা আমাদের একবার দেখতে হবে। যে নরেন্দ্র মোদী সরকার, তারা তো কখনো কোনো ক্রেডিটের ভাগ দেয় না, সব ক্রেডিট তো তাদেরই। নরেন্দ্র মোদী সরকার হোক বা বিজেপি হোক, সেখানে বহুদলীয় একটা প্রতিনিধি দল বিদেশে পাঠানো, এটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এবং বিজেপির পলিটিক্স এর থেকে একটা ডিপার্চার। এখন এই ডিপার্চারটা কেন হচ্ছে, তার কারণ তুমি যদি দেখো যে পুলওয়ামার যখন ঘটনাটা ঘটেছিল, তারপরে ইন্ডিয়ার যে রেসপন্স ছিল, বালাকোটে গিয়ে এয়ার স্ট্রাইক, আর তারপরে কিন্তু আর এসকালেট করেনি পাকিস্তানের দিক থেকে, তারপরে খুব একটা এসকালেট করেনি। কিন্তু এবার পেহেলগামের ঘটনার পরে ইন্ডিয়ার যে রেসপন্স, যে পাকিস্তান এবং পাকিস্তানের পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দেওয়া, তারপরে কিন্তু পাকিস্তান এসকালেট করে এবং পাকিস্তান মাল্টিপল জায়গায় ড্রোন অ্যাটাক করে। অমৃতসর, শ্রীনগর, জম্মু, ভুজ, মাল্টিপল জায়গায় তারা রিপিটেডলি ড্রোন অ্যাটাক করে এবং ইন্ডিয়াকে রিটেলিয়েট করতে হয়, এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আটকাতে হয়, এবং ইন্ডিয়া পাল্টা গিয়ে তাদের বিভিন্ন জায়গায় গিয়ে আঘাত করে আছে। তো 4 দিন ধরে ব্যাপারটা চলে, মানে একটা লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার শুরু হয়ে যায়। তারপরে কি দেখায়, যখন এই ওয়ারফেয়ারটা শুরু হয়ে যায়, তখন ইন্ডিয়াতে একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠীর মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়, কারণ তারা পেহেলগামের ঘটনার পরে প্রচন্ড অসন্তুষ্ট ছিলেন, ক্ষুব্ধ, যে পাকিস্তানকে একটা সবক শেখানো দরকার। ঠিক সেই সময় দেখা যায় যে যুদ্ধবিরতি হয়ে গেল। তো নরেন্দ্র মোদীর ইমেজ আর এই যুদ্ধবিরতি তারা খাপ খাওয়াতে পারছেন না। এখানে কোন একটা জায়গায় ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়েছে। তুমি দেখো যে এরপরেই কিন্তু মাল্টি পার্টি একটা প্রতিনিধি দল গঠন করার ব্যাপারে আলোচনাটা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে যে সিজফায়ার অ্যানাউন্সমেন্টের কোথা থেকে হলো, যে নয়াদিল্লি বিকেল 5টার সময় সিজফায়ার অ্যানাউন্সমেন্ট করলো, তার ঠিক আগে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প টুইট করে দিয়েছে, এবং এই বার্তাটা চলে গেল যে আমেরিকা বুঝি মধ্যস্থতা করেছে। তো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়েছে, এবং বিরোধীদের সম্মিলিত একটা প্রশ্নের মুখে পড়তে যাচ্ছিল গভর্নমেন্ট। সেই কারণে যে সব দলকে একত্রিত করে আমরা গোটা দেশ ইউনাইটেড, এটা বলে একটা বিদেশে ভারতীয় প্রতিনিধি দল পাঠানোর একটা প্রক্রিয়া শুরু হয়। এটার ভেতরে কোনো অসুবিধা নেই, এটা হয়তো এটাই রাইট অ্যাপ্রোচ। যে এই যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদ মদত দেওয়া এবং ভারতের উপর হামলা, তাতে ভারতবর্ষ একজোট, তাতে সেখানে কোনো দলের মধ্যে, কোনো রাজনৈতিক দলের মধ্যে এটার ব্যাপারে কোনো মতভেদ নেই, যে আমরা সর্বসম্মতভাবে পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা মোকাবিলা করব। দেশ এখানে একত্রে রয়েছে, এটার ভেতরে কোনো ভুল মেসেজিং নেই, এটাই হওয়া দস্তুর। কিন্তু কি হলো, যে স্বভাব যায় না মূল। বিজেপির যে পলিটিক্স, বিজেপি কি করলো, বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট এ ব্যাপারে এই যে ডেলিগেশনের পার্ট কারা কারা হবে, তার জন্য বিভিন্ন দলকে চিঠি লিখল। কংগ্রেসের কাছে চিঠি লিখলো, কংগ্রেস 4 জনের নাম পাঠালো, কিন্তু বিজেপি ঠিক করে নিল, গভর্নমেন্ট ঠিক করে নিল যে না, তারা শশী থারুরকে পাঠাবে, অথচ কংগ্রেস 4 জন আলাদা জনের নাম দিয়েছে। তৃণমূলের কাছে নাম চেয়েছিল, তৃণমূল কারোর নাম দেয়নি, কিন্তু ইউসুফ পাঠানের নাম লিখে দিল। তো এইটা তো পলিটিক্স, এইভাবে তো সর্বসম্মতি গড়ে তোলা যায় না। তো সেই জন্য এই যে ইউসুফ পাঠানের নামটা দিল সেন্টার, সঙ্গে সঙ্গে তৃণমূল কি বললো, যেটা ইউসুফ পাঠান যাবেন, ইউসুফ পাঠান নিজে জানিয়ে দিলেন, এবং তৃণমূলও জানিয়ে দিল যে আমি কাকে পাঠাবো না পাঠাবো সেটা আমি ঠিক করবো, তুমি ঠিক করা কে? তো ইউসুফ পাঠানকে তৃণমূল জানিয়ে দিল ইউসুফ পাঠান যাবেন। কিন্তু কংগ্রেসের প্রবলেমটা হচ্ছে, দেখো কংগ্রেস তো একটা জাতীয় দল, জাতীয় দলে অনেক রকম ডিলেমা কাজ করে। আজকে যদি কংগ্রেস তৃণমূলের মতো বলে দিত যে শশী থারুরকে আমরা পাঠাবো না, আমরা যে 4 জনের নাম পাঠিয়েছি তাদের মধ্যে থেকে কাউকে পাঠাতে হলে পাঠাও, না হলে কাউকে আমরা পাঠাবো না, এইটা কংগ্রেস বলতে পারলো না। কারণ জাতীয় দলে অনেক ডিলেমা কাজ করে। একটা এতদিনের একটা ন্যাশনাল পার্টি, তো তাদের মধ্যে এই ভাবটা কাজ করে যে আচ্ছা, যদি আমি শশী থারুরকে না পাঠাই,
তাহলে লোকে কি বলবে? বিজেপি এটাকে কিভাবে প্রচার করবে? বিজেপি বলবে এই কঠিন সময়ে কংগ্রেস জাতীয়তাবাদের মানে প্রশ্নে একটা বিরোধী অবস্থান নিয়েছে, ঠিক আছে, কংগ্রেস বিভেদের রাজনীতি করছে, এরকম নানা রকম ডিলেমা কংগ্রেসে কাজ করে, ঠিক আছে, এবং কংগ্রেস ন্যারেটিভটাও ঠিক মতো বিল্ড করতে পারেনি। কিন্তু দেখো তৃণমূলের সে দায় নেই। তুমি দেখো যেই তৃণমূল জানিয়ে দিয়েছে যে ইউসুফ পাঠান যাবে না, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি আলোচনা হয়েছে? এটাই তো আলোচনা হয়েছে যে তৃণমূল কাকে পাঠাবে সেটা তো তৃণমূল ঠিক করবে, তুমি কেন ঠিক করা কে? তো এই ন্যারেটিভটা কিন্তু কংগ্রেস অত স্ট্রংলি বিল্ড করতে পারেনি, যেটা তৃণমূল পেরেছে। এবার তোমার প্রশ্নে আমি ফিরে আসি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলো কেন্দ্র? তার কারণ লোকসভায় তৃণমূলের 29 জন সাংসদ রয়েছে, রাজ্যসভায় রয়েছেন আরো 12-13 জন সাংসদ। তো পার্লামেন্ট খুললেই যদি তৃণমূল একটা সরকার বিরোধী একটা অবস্থান নেয় বা সরকারকে প্রশ্নের মুখে ফেলে দেয়, ইভেন এই পেহেলগাম কাণ্ড নিয়ে, ধরো পেহেলগামের ঘটনা নিয়ে তো সরকারকে প্রশ্ন করার এখনো জায়গা রয়েছে, যে পেহেলগামের ঘটনায় ইন্টেলিজেন্স ফেলিওর রয়েছে, পেহেলগামে যারা হামলা চালিয়েছিল তাদের এখনো ধরা গেল না কেন, ইত্যাদি প্রভৃতি নানা রকম প্রশ্ন রয়েছে। বা ডোনাল্ড ট্রাম্প কেন আগে টুইট করে দিলেন, তাহলে কি সত্যি আমেরিকা মধ্যস্থতা করেছিল? এইসব প্রশ্নগুলো তো সরকারকে অস্বস্তির ভালো জায়গা আছে। তো তার ফলে কি হলো যে সমষ্টিগতভাবে বিরোধীরা যাতে পার্লামেন্টে সরকারকে চেপে ধরতে না পারে, ওই জন্য আজকে দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে প্রশমিত করার চেষ্টা করেছে যে এই যে সরকার বিরোধী জোট যেন, বিরোধী একটা ঐক্য যেন পার্লামেন্টের মধ্যে না তৈরি হয়ে যায়, এবং তৃণমূল যেন সরকার বিরোধী অবস্থান নিয়ে এই প্রশ্নে যেন রেড়ে করে না নামে। তো এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছে, করে বলেছে যে না, আপনাদের মতামত না নিয়ে ইউসুফ পাঠানের নাম রাখাটা আমাদের ভুল হয়েছে। ঠিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান তো নিজেই জানালেন যে তিনি থাকবেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো আরো অনেকেই ছিলেন যারা যেতে পারতেন, যেমন ডেরেক ওব্রায়েন ছিলেন, আরো ছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাদেরকে ছেড়ে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাই সাজেস্ট করলেন উনি? দেখো, এই তো মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক। আপনি বলছেন এটা মাস্টার স্ট্রোক? আমি বলছি মাস্টার স্ট্রোক। এবারে অন্য মতান্তর হতেই পারে, অন্য কারোর মনেই হতে পারে যে এটা মাস্টার স্ট্রোক নয়, হতে পারে যে আমি অতিশয়োক্তি করছি, কিন্তু আমার কেন মনে হচ্ছে এটা মাস্টার স্ট্রোক, তার কারণ হচ্ছে দেখো, অতীতে এই সার্জিক্যাল স্ট্রাইক বা পুলওয়ামার পরে বালাকোটে স্ট্রাইক, এই ধরনের ঘটনা পরে বিজেপি একটা হাইপার ন্যাশনালিজমের প্রচার করে, ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে 2026 সালে ভোট আসছে, ফলে এই যে পাকিস্তানকে জবাব দেওয়া পেহেলগামে ঘটনা পরে, বিজেপি এটা নিয়েও পশ্চিমবঙ্গে একটা ন্যাশনালিজমের পলিটিক্স করে। তো এইটাকে কাউন্টার করবে কি করে তৃণমূল? তো আজকে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ঘোষণা করে দিলেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়ান অফ দ্য টর্চ বিয়ারার, বা এই উন্নত এই যে পার্লামেন্টারি প্যানেল, যে সংসদীয় দল, তার মধ্যে একজন অন্যতম মুখ, যে যিনি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার করতে বিদেশ সফরে যাচ্ছে, তার মানে তো আমরাও তো ইকুয়ালি জাতীয়তাবাদী, মানে তৃণমূল ইকুয়ালি জাতীয়তাবাদী। এবং আজকে সামগ্রিকভাবে তৃণমূলের সৌগত রায়ের মুখটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়, না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখটা বড়? জাতীয় স্তরে তুমি বলতে পারো যে সৌগত রায় অনেক দিনে প্রবীণ রাজনীতিক, জাতীয় স্তরে তার পরিচিতি রয়েছে। ডেরেক ওব্রায়েন রাজ্যসভার বিরোধী দলনেতা, মানে তৃণমূলের দলনেতা, সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল দলনেতা, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাদের থেকে অনেক বড় মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী, অভিষেক হলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাহলে অভিষেককে দাঁড় করিয়ে দেওয়া মানে হচ্ছে এই যে জাতীয়তাবাদের বিষয়ে আশয়, এখানে তৃণমূল ইকুয়াল অংশীদার, এবং তৃণমূলও পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে প্রচার করতে বিদেশে যাচ্ছে। তার ফলে বিজেপি এখানে জাতীয়তাবাদের প্রশ্নে অতিরিক্ত যাতে হাওয়াটা না নিতে পারে, সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় আটকানোর চেষ্টা করলেন। এবং এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই কারণেই সৌগত রায় নন, এই কারণেই সুদীপ বন্দ্যোপাধ্যায় নন, এবং এই কারণেই ডেরেক ওব্রায়েন নন। তাহলে কি মানে এই কার্যকলাপের মধ্যে খানিকটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক একটা কেরিয়ার, রাজনৈতিক একটা তার যে প্রতিপত্তি, সেইটা কি কোথাও গিয়ে একটা প্রভাব পড়বে? মানে তাতে কি কিছু গুরুত্বপূর্ণ? অভিষেকের বয়স কম, অভিষেকের বয়স মানে তুলনামূলকভাবে অনেকের থেকে কম, কিন্তু তিনি এখন তৃণমূলের মতো একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সম্ভবত তৃতীয় বৃহত্তম বিরোধী শক্তি, মানে কংগ্রেস, তারপরে সমাজবাদী পার্টি
তারপরে তৃণমূল, তারপরে ডিএমকে। তো থার্ড লার্জেস্ট অফিসিয়াল পার্টি, যার পার্লামেন্টে মোর দ্যান 40 এমপিস রয়েছে। তো সেই পার্টির একটি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার এমনি একটা পলিটিক্যাল ওয়েট রয়েছে। তারপরে যখন তিনি একটি তৃণমূলের মতো এই একটি রাজনৈতিক দলের ফেস হয়ে তিনি যখন এই ধরনের একটি পার্লামেন্টারি ডেলিগেশনের পার্ট হতে চাইছে, এটা অভিষেককে একটা ফার্দার এক্সপোজার দেবে। দেখো, অভিষেকের তো খুব বেশি প্রশাসনিক অভিজ্ঞতা নেই, অভিষেকের রাজনৈতিক অভিজ্ঞতা তৈরি হয়েছে। কিন্তু এই যে একটা ডিপ্লোম্যাটিক একটা ব্যাপার, এই যে কূটনৈতিক দৌত্য, এই যে সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাবেন, তারা তো কূটনৈতিক দৌত্যে যাবেন। তারা গিয়ে বোঝাবেন ডিপ্লোম্যাটিক পারলেস, তারা গিয়ে বোঝাবেন যে পাকিস্তান কি করে ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, কোথা কোথা থেকে হচ্ছে, কিভাবে তারা ফান্ডিং পাচ্ছে, কি করে কোথা চালাচ্ছে। এই যে ডিপ্লোম্যাটিক পারলেস, এটাতে একটা এক্সপোজার হবে অভিষেকের। তারপরে অভিষেকের যে ওভারঅল রাজনৈতিক যে উচ্চতা আগের তুলনায় বাড়বে, ডেফিনেটলি বাড়বে। এবং এরকম পরিস্থিতি থেকে শুভেন্দুরা তাদের কোথাও গিয়ে মানে খারাপ লাগার বিষয় আছে, হতাশা বিজেপি পশ্চিমবঙ্গের নেতাদের তো অবশ্যই হবে। তার কারণ হচ্ছে যে তারা এই যে পেহেলগামের ঘটনার পরে তুমি দেখবে যে শুভেন্দু অধিকারীরা বলছেন আমরা মোদির বাচ্চা, মোদি জবাব দেবেন, এই যে ব্যাপারটা করা, এবং পেহেলগামের ঘটনাটাকে নিয়ে যে পাকিস্তানের যে জবাব দেওয়া, সেটাকে নিয়ে একটা হাইপার ন্যাশনালিজমে নিয়ে যাওয়া, যে পুরো জাতীয়তাবাদের হাওয়াটাকে কেড়ে নেওয়া এবং একটা হাইপার পোলারাইজেশনের দিকে নিয়ে গিয়ে পুরো হিন্দু ভোটে মেরুকরণ করা, এই ধরনের যে প্ল্যান গুলো রয়েছে, সেখানে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে একটি চরিত্র ঢুকে পড়াতে তৃণমূলের, সেটা তো বিজেপির কাছে একটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার, রাজ্য বিজেপির কাছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এটা কি দিল্লি বোঝে না? এটা দিল্লি বোঝে। কিন্তু দিল্লির কাছে আজকে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে এই পেহেলগাম পরবর্তী অধ্যায়টাকে ম্যানেজ করা, এবং এই যে সিজফায়ারের পরে যে একটা বিপুল পরিমাণ মানুষের মনে একটা হতাশা তৈরি হয়েছে, সেটাকে ঠিক করে না। হতাশা হওয়ার কারণে আমরা পাকিস্তানকে জবাব দিয়েছি, শুধু মুখেই জবাব দেওয়া নয়, আমরা ওখানে গিয়ে সামরিক ঘাঁটি ভেঙে দিয়েছি, আমরা গোটা বিশ্ব জুড়ে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী পাকিস্তানের বিরুদ্ধে আমরা প্রচার চালাবো। তো এই যে দিল্লি এখন যেটা নিয়ে এনগেজ, দিল্লির কাছে ওটা প্রায়োরিটি, পশ্চিমবঙ্গটা দিল্লির কাছে এখন প্রায়োরিটি না। ফলে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীরা হতাশ হলেন না সুকান্ত মজুমদাররা হতাশ হলেন, সেটা এখন দিল্লি ভাবছে না। দিল্লি এখন ভাবছে যে দিল্লিতে যে আগুন লেগেছে, সেই আগুনটা নেভানোর জন্য আমার কি কি লাগবে, কোথাও বালি লাগবে, জল লাগবে, মাটি লাগবে, এসব লাগবে। তো এইগুলো এক্সটিংগুইশার গুলো দিল্লি খুঁজছে। ফলে দিল্লি এখন পশ্চিমবঙ্গের কথা ভাবছে না। এবং এই কারণেই এই যে হঠাৎ করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্ট হয়ে গেলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি আবার বলবো, এটা মাস্টার স্ট্রোক, যে কাউকে না পাঠিয়ে, অন্য কাউকে না পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া, যে এইটা একটা পশ্চিমবঙ্গের যে বিজেপি, তাদের মধ্যে অবশ্যই 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 একটা হতাশা তৈরি করি। সংগত আরো একটা প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো, এটাতে অনেকেই প্রশ্ন তুলছেন যে এটাতে দিদি আর মোদির কোথাও গিয়ে একটা সেটিং রয়েছে, কি বলবেন এই বিষয়ে? না দেখো, এটা তো স্বাভাবিক, মানে এই কথা উঠবে। তার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট তো কংগ্রেসকে ফোন করে বলেনি যে না ঠিক আছে, শশী থারুরের নাম রাখার আমাদের ভুল হয়েছিল, আপনারা যে 4 জনের নাম দিচ্ছেন তাদের মধ্যে থেকে কাউকে আমরা পাঠাবো, এটা তো বলেনি। কিন্তু তৃণমূলকে বললো। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে লার্জার অপোজিশন ইউনিটি যাতে পার্লামেন্টের মধ্যে তৈরি না হয়। তো এইটা যাতে তৈরি না হয়, এই জন্য তৃণমূলকে আলাদা করে প্রশমিত করলো গভর্নমেন্ট, কিন্তু কংগ্রেসকে করলো না। ঠিক আছে, তো এইটার দেখে তো বামেরা বা কংগ্রেস তো একটা সেটিং এর কথা বলবে, ঠিক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলবি। এখন সেটা কি করে বিজেপি কাউন্টার করবে বা তৃণমূল কাউন্টার করবে, সেটা দেখা। অ্যাপারেন্টলি এখানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধেই বলবে, আর তৃণমূল বিজেপির বিরুদ্ধেই বলবে। কিন্তু দিল্লিতে যে ঘটনাটা দেখা গেল, আজকে যে ফোনটা এলো, কংগ্রেসের কাছে ফোন গেল না, কিন্তু তৃণমূলের কাছে ফোন এলো, সেটা নিয়ে এই প্রশ্নটা রাজনীতিতে উঠবেই, এই প্রশ্ন ঠেকানো যাবে। অনেক ধন্যবাদ সংগত আপনাকে। আজকের আলোচনা এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল। খবর এখন এখানেই।